আগের দিন তোমরা তরঙ্গ কত রকমের হয় দেখেছিলে। দু রকমের আমরা দেখেছিলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা তির্যক তরঙ্গ। যখন মাধ্যমের হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে ধরো তরঙ্গ অগ্রসর হচ্ছে, সেই মাধ্যমের কণাগুলোর সঙ্গে যদি তরঙ্গ অগ্রসরে যেদিকে হচ্ছে তার সঙ্গে কণাগুলো যদি কম্পন যদি অনুভূমিক দিকে হয় সেটাকে আমরা বলেছিলাম অনুদৈর্ঘ্য। আর যদি লম্বভাবে হয় মানে এদিকে তরঙ্গ অগ্রসর হচ্ছে এই বরাবর আর মাধ্যমের কণাগুলি হচ্ছে কম্পন এরকম হচ্ছে লম্বভাবে, তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে তার সঙ্গে মাধ্যমের কণাগুলি যদি লম্বভাবে কম্পিত হয় তখন সেক্ষেত্রে আমরা বলেছিলাম সেটা তির্যক তরঙ্গ। এই দুটো তোমরা দেখেছিলে। আর শব্দের হচ্ছে রিলেটেড আমরা কয়েকটা রাশি তার আগের ভিডিওতে পড়েছিলাম। তরঙ্গর বিস্তার বলতে কি বুঝি বা কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি, পর্যায়কাল কাকে বলে, এই দুটো জিনিস মিশিয়ে এবার তরঙ্গের বিস্তার, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের পর্যায়কাল এই জিনিসগুলো আমরা আজকে পড়ব। তাহলে কি বলেছে না, তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে যদি অগ্রসর হয় তখন কি হয়, মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। কারণ কম্পন না হলে তরঙ্গের যে উৎস যেটা বা শব্দের উৎস সেটাকে কি হয় সবসময় একটা কম্পনশীল বস্তু হতে হবে। কম্পন না হলে কিন্তু সেখান থেকে শব্দ তরঙ্গ উৎপন্ন হবে না, আর তরঙ্গ উৎপন্ন না হলে আমরা শব্দ শুনতে পাবো না। এটা অলরেডি তোমরা জেনে গেছো। তাহলে দেখো এখানে যেটা বলেছে, তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলে মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। এবার তরঙ্গের বিস্তার বলতে আমরা কি বুঝবো, বিস্তার কাকে বলে তোমরা এটা আগে তোমরা হচ্ছে পড়েছিলে, আমরা আগের ভিডিওতে হচ্ছে পড়েছিলাম, যেখানে কম্পন সম্পর্কিত কয়েকটা রাশি, এই যে এই যে পড়েছিলে বিস্তার, পর্যায়কাল, কম্পাঙ্ক। তো এখানে কম্পনশীল কণা দিয়ে বলেছিল, এখানে হচ্ছে তরঙ্গের বিস্তার, তরঙ্গের পর্যায়কাল, তরঙ্গের কম্পাঙ্ক এই জিনিসগুলো বলেছে। কি বলেছে দেখো, একই জিনিস, শুধু ওখানে কম্পনশীল বস্তু দিয়ে আমরা সংজ্ঞাটা বলেছিলাম, এখানে তরঙ্গ দিয়ে বলবো। বিস্তার, তাহলে তরঙ্গের বিস্তার, অ্যাম্প্লিটিউড অফ ওয়েভ, এটা তাহলে আমরা কাকে বলবো না, বলেছে কোনো তরঙ্গের উপরিস্থিত কোনো মাধ্যম কণা, কোনো তরঙ্গে মানে তরঙ্গটা যেদিকে অগ্রসর হচ্ছে তার মানে সেই যেদিকে অগ্রসর হচ্ছে সেই পথে বা সেই মানে যে রাস্তা দিয়ে যাচ্ছে, যেই দিকে যাচ্ছে সেই পথে হচ্ছে অবস্থিত কোনো কণা, কোনো মাধ্যমের কণা, তার স্থির অবস্থান থেকে উভয় পার্শ্বে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে। আমরা যখন কম্পনের ক্ষেত্রে বলেছিলাম সেখানে কম্পনশীল বস্তু বলেছিলাম, কি বলেছিলাম, একটা সাম্য অবস্থান মানে স্থির অবস্থা, ধরো এখান থেকে শুরু করে উভয় পার্শ্বে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করবে, মানে একবার ডান দিক একবার বাঁ দিক, এইভাবেই হচ্ছে এই যে টোটাল যে পথটা বা টোটাল ডিস্টেন্স বা দূরত্বটা, এটাই কিন্তু তার বিস্তার। এখানেও ঠিক একইভাবে বলেছে কোনো তরঙ্গের উপরিস্থিত কোনো মাধ্যম কণা, মানে তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে তার উপরে অবস্থিত কোনো মাধ্যমের কণা, তার স্থির অবস্থান মানে সাম্য অবস্থান থেকে উভয় পার্শ্বে, যেহেতু তরঙ্গ আমরা আগের দিন কি দেখেছিলাম, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ, যেরকম একবার ওপরের দিকে একটা বিস্তার, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ এইরকম পড়েছিলাম না। তো তাই জন্য এখানে তরঙ্গ যেহেতু এইভাবে ওপর নিচে এইরকমভাবে অগ্রসর হয়, তো উভয় পার্শ্বে বলেছে, ঠিক আছে। ওখানে একটা কম্পনশীল বস্তু ছিল বলে আমরা উভয় দিকে বলেছিলাম, মানে ডান দিক বাঁ দিক, কিন্তু এখানে যেহেতু কম্পনটা এভাবে অগ্রসর হয় তাই ওপর আর নিচ মানে উভয় পার্শ্ব। তাহলে একই জিনিস সাম্য অবস্থান থেকে উভয় পার্শ্বে মানে একবার উপরের দিকে একবার নিচের দিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে তাকেই আমরা তরঙ্গের বিস্তার বলবো। এটাও যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্যের আমরা একক দেখেছিলাম, যেহেতু একটা দূরত্ব বা ডিস্টেন্সকে বোঝাচ্ছে তাই জন্য সিজিএসে হচ্ছে কি হবে সেন্টিমিটার আর এসআইতে মিটার। তাহলে পাশের চিত্রে প্রদর্শিত তরঙ্গ পিবি হলো তরঙ্গের বিস্তার, পিবি, ঠিক আছে। মানে এই যে তরঙ্গটা, এটা এই যে তরঙ্গটা, ঠিক আছে, এর হচ্ছে পিবি, এদিকের বিস্তার হচ্ছে এটা, আর এটাও হবে তরঙ্গের হচ্ছে বিস্তার। বিস্তারের একক হচ্ছে মিটার, এসআই একক, সিজিএস হলে সেন্টিমিটার হবে। তরঙ্গের বিস্তার তরঙ্গ উৎপন্নকারী কম্পনশীল বস্তুর কম্পন বিস্তারের সঙ্গে সমান হয়। মানে আগের ভিডিওতে তোমরা যে কম্পনশীল বস্তুর যে বিস্তার বলেছিলে সেটা আর তরঙ্গের বিস্তার বলেছে কি
না সমান হয়। তরঙ্গের বিস্তার আর তরঙ্গ উৎপন্নকারী কম্পনশীল বস্তুর কম্পনের যে বিস্তার তার সঙ্গে কি হয়, সমান হবে। তো এটা গেল বিস্তার। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। তরঙ্গের গতিপথ বরাবর যে কোনো মুহূর্তে দুটি সমদশা বিশিষ্ট কণার সর্বনিম্ন দূরত্বকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই যে তরঙ্গের গতিপথ বরাবর মানে এই যে তরঙ্গটা অগ্রসর হচ্ছে তার মানে এর গতি হচ্ছে এইদিকে যাচ্ছে, এটা যে কোনো মুহূর্তে দুটি সমদশা বিশিষ্ট, সমদশা বলতে একই দিকে হতে হবে, মানে এটার সঙ্গে এটা ওপরের দিক, এটা নিচের দিক, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ। তো এই শীর্ষের সঙ্গে আমরা কিন্তু তরঙ্গ পাদ এই দুটোর দূরত্ব কিন্তু বলতে পারবো না একই দিকে, মানে এই যে দুটো তরঙ্গ শীর্ষ এর মধ্যেকার যে দূরত্ব বা এই যে দুটো তরঙ্গ পাদ এর মধ্যেকার দূরত্ব এরকম আমাদেরকে মাপতে হবে। তাহলে তরঙ্গের গতিপথ বরাবর যে কোনো মুহূর্তে দুটি সমদশা উভয় দিকে মানে একই দিকে আর কি, সমদশা বলতে এই একই দিকে, হয় ওপরের দিকে দুটো বা নিচের দিকে হচ্ছে দুটো। তো সমদশা বিশিষ্ট কণার সর্বনিম্ন যে দূরত্ব, মানে এখানে যে কণাটা আছে তার এটা বিস্তার আর এখানে যে কণাটা আছে তার এটা বিস্তার। তাহলে এই যে দুটো বিস্তার, এদের মধ্যে যে বিস্তার, তাদের মধ্যেই যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব, এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। সর্বনিম্ন বা ন্যূনতম দূরত্বকেই ওই তরঙ্গের কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য। অথবা কোনো তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মানে দেখো, এই যে একবার এখান থেকে ধরো কম্পনশীল বস্তুর কম্পনের ফলে এই যে তরঙ্গটা উৎপন্ন হলো, এখান থেকে শুরু হয়েছে, এই ওপর থেকে এই এখান অবধি এটা একটা পূর্ণ তরঙ্গ, আবার এখান থেকে শুরু হচ্ছে আবার এখান অবধি। এখানে আরও ভালো করে লেখা আছে দেখো, তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটি ঘনীভবন এবং একটি তনুভবনের মিলিত দৈর্ঘ্য হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। উপরের চিত্রে প্রদর্শিত তরঙ্গে এই যে বললাম একবার মানে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ, এই তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ পুরোপুরি একটা কমপ্লিট হলে তাকে আমরা বলবো একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হলো। তাহলে এই সমান হচ্ছে কি না বিএফ, বি কোথায় লক্ষ্য করো, এই যে বিএফ। তাহলে এটা এই সমান বিএফ সমান ডিএইচ সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। তো যেহেতু হচ্ছে একটা দূরত্ব বোঝা যাচ্ছে, একক নিয়ে তো কোনো সমস্যা নেই, মিটারই হবে। আর যদি সিজিএস বলে আমরা সেন্টিমিটার বলবো। তাহলে তোমরা আগের দিন তরঙ্গ পাদ আর তরঙ্গ শীর্ষ কিন্তু পড়েছিলে। তির্যক তরঙ্গের ক্ষেত্রে এরকম শীর্ষ আর পাদ এরকম হচ্ছে হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যেহেতু তরঙ্গের বিস্তার আর মাধ্যমের কণা অনুভূমিক, মানে এরকম দেখেছিলেন আগের পাতাতেই আছে, দেখো একটা স্প্রিংকে ধরে আমরা টেনে আবার যখন ছেড়ে দিচ্ছি সেটা প্রসারণ হয়ে আবার সংকুচিত হচ্ছে। তো এক্ষেত্রে এই যে ধরো টেনে আবার সংকোচন হচ্ছে, এক্ষেত্রে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে আর মাধ্যমের যে কণাগুলোর যে অবস্থান এটা কি অনুভূমিক, মানে এই দিকেই তরঙ্গ অগ্রসর হচ্ছে আবার এই দিকেই মাধ্যমের কণার অবস্থান, তাহলে অনুভূমিক। তো এক্ষেত্রে আমরা কি বলবো, ঘনীভবন তনুভবন, ঠিক আছে, মানে প্রসারণ আর সংকোচন যেটা সেটাই। এখানে যেমন তরঙ্গ শীর্ষ আর পাদ এভাবে হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে আমরা ঘনীভবন আর তনুভবন হচ্ছে বলেছিলাম। তো এই টোটাল ঘনীভবন আর তনুভবন এক্ষেত্রে যেমন তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ সম্পূর্ণটা মিললে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হচ্ছে, তো ওখানেও ঠিক সেমনি একটা ঘনীভবন আর একটা তনুভবন মিলিত হলে তাকেই আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বলছি। তাহলে দুভাবে বলতে পারো, তরঙ্গের গতিপথ বরাবর যে কোনো মুহূর্তে দুটি সমদশা বিশিষ্ট কণার সর্বনিম্ন যে দূরত্ব তাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলে। অথবা কোনো তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, মানে এই তির্যক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ এই টোটাল মিলিত হলে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে কোনো তরঙ্গ উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করবে, মানে পূর্ণ তরঙ্গ কমপ্লিট হলে যতটা হচ্ছে তরঙ্গটা অগ্রসর হতে পারলো সেই দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এভাবেও বলতে পারো, যার যেটা সুবিধে সেটা মনে রাখবে। আর যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বলি তখন হচ্ছে এই যে
ঘনীভবন আর তনুভবন, ঠিক আছে, প্রসারণ আর সংকোচন, এই দুটোর মিলিত হচ্ছে যে দূরত্বটা, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর যেহেতু এটা দূরত্বকে বোঝাচ্ছে তাই এর এসআই একক মিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার। নেক্সট আছে তরঙ্গের পর্যায়কাল, টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ। পর্যায়কাল কাকে বলে তোমরা পড়েছিলে, যে একবার কোনো একটা কম্পনশীল বস্তুর একবার হচ্ছে পূর্ণ কম্পন হতে যে সময় লাগছে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, যে সময়ে একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। একই জিনিস, শুধু এখানে তরঙ্গ দিয়ে বলেছে, সেখানে বলেছিলাম যে একবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে কোনো একটা বস্তু যে সময়টা লাগছে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। আর এখানে কি বলছি, একবার পূর্ণ কম্পন, একবার যে সময়ে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় বা একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময়টা লাগছে, মানে এই যে এ থেকে শুরু হয়ে এই তরঙ্গ শীর্ষ হয়ে তরঙ্গ পাদ হলো, মানে এটা একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হলো, এ বিন্দু থেকে যখন ই বিন্দুতে এলো একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হলো। তো এই যে পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময়টা লাগলো, ন্যূনতম যে সময়টা লাগলো, সেটাই কিন্তু এই তরঙ্গের ক্ষেত্রে তার হচ্ছে পর্যায়কাল। এবার কি বলেছে, তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কণাগুলি যে সময়ে একবার পূর্ণকম্পন সম্পন্ন করে তাই হলো তরঙ্গের পর্যায়কাল। পূর্বে প্রদর্শিত তরঙ্গ চিত্রে দুটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়েছে, একটি এ থেকে হচ্ছে ই পর্যন্ত আমি এক্ষুনি বললাম, এবং আর একটি ই থেকে আই পর্যন্ত, মানে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ, এটা অবশ্যই তির্যক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ এই দুটো সম্পূর্ণ হলে আমরা একটা বলি পূর্ণকম্পন হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, যদি ওই দুটি তরঙ্গ উৎপন্ন হতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি তরঙ্গ উৎপন্ন হতে সময় লেগেছে 2/2 1 সেকেন্ড, মানে এক্ষেত্রে এই বলেছে এ থেকে আই, এই টোটাল দূরত্বতে আমরা দেখতে পাচ্ছি দুটো পূর্ণকম্পন উৎপন্ন হয়েছে। এবারই বলেছে এই দুটো পূর্ণকম্পন উৎপন্ন হতে যদি 2 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা পূর্ণকম্পন উৎপন্ন হতে কত সময় লেগেছে, 1 সেকেন্ড। তাহলে অর্থাৎ এই তরঙ্গের পর্যায়কাল কত না, 1 সেকেন্ড। পর্যায়কাল সেকেন্ডে পরিমাপ করা হয়, যেহেতু সময় হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই হতে পারে, কিন্তু এখানে আমরা একক যখন বলবো তখন হচ্ছে সেকেন্ডই বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক কাকে বলেও তোমরা হচ্ছে পড়েছিলে, যে 1 সেকেন্ডে কোনো একটা কম্পনশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হলো, মানে কোনো একটা কম্পনশীল বস্তুর 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে তাকেই আমরা বলছি ওই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক। এখানে ঠিক একই, ওখানে কম্পনশীল বস্তুর কতগুলো পূর্ণ কম্পন হয়েছে বলেছিলাম, এখানে বলবো কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এখানে দেখো বলেছে 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাকেই ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে, অথবা তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো মাধ্যম কণা 1 সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন শেষ করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। কিছুই নয়, কম্পনশীল বস্তু আর তরঙ্গের ক্ষেত্রে একই জিনিস, শুধু ওখানে কম্পনশীল বস্তু দিয়ে সংজ্ঞাটা বলা হয়েছিল, এখানে তরঙ্গ দিয়ে হচ্ছে সংজ্ঞাটা বলা হচ্ছে। মানে ওই সংজ্ঞাটা যদি একটু যদি ব্যাপারটা মনে থাকে, এখানে শুধু এই কম্পনশীল বস্তুর জায়গায় তরঙ্গ দিয়ে বললেই মোটামুটি কিন্তু মানে সংজ্ঞাগুলো হয়ে যাবে, কোনো আলাদা কিছু নেই, একই জিনিস। তাহলে 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলো তাকে আমরা কি বললাম, তরঙ্গের কম্পাঙ্ক। আচ্ছা, একটি তরঙ্গের কম্পাঙ্ক আমরা আগের দিন ওই ভিডিওটায় দেখেছিলাম, তরঙ্গের কম্পাঙ্কের একক কি, হার্জ। এখানেও তাই হবে, একটি তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ উৎপন্নকারী কম্পনশীল বস্তুর কম্পাঙ্কের সমান হয়। কম্পাঙ্কের এসআই একক হার্জ ও সিজিএস একক সাইকেলস প্রতি সেকেন্ড। সিপিএস, যদি 1 সেকেন্ডে 5টা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাহলে ওই তরঙ্গের কম্পাঙ্ক কত হবে, 5 হার্জ। নেক্সট হচ্ছে তরঙ্গ বেগ। কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই মাধ্যমের তরঙ্গ বেগ বলে। ঠিক আছে, বেগ মানেই আমরা জানি কোনো একটা বস্তু হোক, যা কিছু হোক, সেটা হচ্ছে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করলো। তো ঠিক একক সময় বলতে এখানে 1 সেকেন্ড। তো এখানে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করছি, তাই এখানে বলবো তরঙ্গ, বস্তু না বলে। তো সেটাই বলেছে, কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই মাধ্যমে তরঙ্গ বেগ বলা হয়। যদি কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ হবে 300 মিটার পার সেকেন্ড।
তাহলে তরঙ্গ বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে বেগের যা একক হয় সেটাই হচ্ছে এখানে একক। বেগের যে সংজ্ঞা বা বেগের যে কনসেপ্ট সেটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, সে বস্তুই হোক, তরঙ্গ হোক, যা কিছু হোক না কেন। তো এখানে এসআই একক মিটার পার সেকেন্ড, যদি সিজিএস হয় গ্রাম পার সেকেন্ড হবে। ঠিক আছে, তো এই গেল তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি। যা যা তোমরা ওই কম্পন সম্পর্কিত যা যা পড়েছিলে, বিস্তার, পর্যায়কাল, তারপরে কম্পাঙ্ক, ওই একই জিনিস এখানে হচ্ছে আছে। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আছে এটা একটু ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা অঙ্ক করব এখানে। তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ককে আমরা আগের দিন কি বলেছিলাম, এরকম নিউ দিয়ে চিহ্নিত করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে এরকম ল্যামডা দিয়ে চিহ্নিত করা, এটাকে ল্যামডা বলে, এটা হলো চিহ্ন আর কি এক একটা। আর তরঙ্গ বেগের একক, বেগের ইংলিশ কি ভেলোসিটি, তো একই জিনিস, বেগকে আমরা ভি দিয়ে বলবো, এখানে বোধহয় ক্যাপিটাল ভি দিয়েছে, তো ক্যাপিটাল ভি লিখবো। এই তিনটেকে মিলিয়ে একটা এখানে সূত্র আছে, তো সেই সূত্র দিয়ে আমরা এখানে কিছু অঙ্ক করব। ধরা যাক বলেছে, দেখো কোনো মাধ্যমের, মানে আমরা প্রমাণ করব ভি সমান হচ্ছে এন ল্যামডা, মানে তরঙ্গের হচ্ছে গতিবেগ সমান তরঙ্গের হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ভি সমান এন ল্যামডা। এটা কীভাবে হচ্ছে তোমাদের এখানে প্রমাণ আছে, তোমাদের প্রমাণটাও অনেক সময় পরীক্ষায় আসে আর অঙ্ক তো আসেই। কি বলেছে দেখো, ধরা যাক কোনো মাধ্যমে কোনো তরঙ্গের কম্পাঙ্ক এন, কম্পাঙ্ককে হচ্ছে আমরা এন দিয়ে বলি, এন, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এবং তরঙ্গের বেগ হলো ভি। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞানুযায়ী, তরঙ্গ হচ্ছে দৈর্ঘ্যের সংজ্ঞানুযায়ী তরঙ্গ উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব হচ্ছে অতিক্রম করে। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞানুযায়ী বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য তোমরা এক্ষুনি পড়েছিলে যে কোনো তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ একটি মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকেই কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বলি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একবার পূর্ণ কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, আমরা বলতে পারি যে তরঙ্গ হচ্ছে একবার পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব অতিক্রম করলো, কারণ এই দৈর্ঘ্যটাকেই আমরা ল্যামডা ধরেছি। সেটাই বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞানুযায়ী তরঙ্গ উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। এবার কি বলেছে, কম্পাঙ্কের সংজ্ঞানুযায়ী কি বলেছে দেখো, কম্পাঙ্কের সংজ্ঞানুযায়ী উৎসের এন সংখ্যক কম্পন হয় হচ্ছে 1 সেকেন্ড। মানে আমরা এখানে কম্পাঙ্ককে কত ধরেছি, এন। কম্পাঙ্ক কাকে বলে না, 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়। তাহলে কম্পাঙ্ক যদি এন হয়, আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হচ্ছে সম্পন্ন হয়। সেটাই বলেছে কম্পনের সংজ্ঞানুযায়ী উৎসের এন সংখ্যক কম্পন হয় 1 সেকেন্ডে। তরঙ্গ উৎসের এন সংখ্যক পূর্ণ কম্পনে তরঙ্গ দূরত্ব অতিক্রম করে কত, এন ইন্টু ল্যামডা, অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ এন ল্যামডা দূরত্ব অতিক্রম করে। যদি না বুঝতে পারো আমি আরেকবারে করে দেখাচ্ছি খাতায়। আচ্ছা, বইতে যেটা আছে আমি আগে বলে দিই, যদি না বুঝতে পারো আমি আরেকবার বলছি। তো দেখো, তাহলে বোঝার কিছু নেই, যদি সংজ্ঞাটা একটু মাথায় থাকে তোমরা ইজিলি বুঝতে পারবে। তাহলে এন সংখ্যক পূর্ণ কম্পনে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করছে, এন ল্যামডা, মানে 1 সেকেন্ডে বলেছে কি, 1 সেকেন্ড একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার এই দেখো, একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করেছে তাকে আমরা কি বলেছি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে আমরা বলতে পারি একবার পূর্ণ কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করলো। আবার কম্পাঙ্কর সংজ্ঞানুযায়ী এন সংখ্যক কম্পন উৎপন্ন হয় 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হয়েছে। তাহলে একবার পূর্ণ কম্পন হতে 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হয়েছে। একটা পূর্ণ কম্পনে হচ্ছে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করছে না, ল্যামডা দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে যদি এন সংখ্যক পূর্ণ কম্পন হয়, তাহলে এন সেকেন্ড পূর্ণ কম্পন হচ্ছে
যখন সম্পূর্ণ হবে তখন তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করবে, n ইন্টু ল্যামডা, n ল্যামডা এটাই বলেছে। অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ n ল্যামডা দূরত্ব অতিক্রম করছে। আমি আরেকবার খাতায় করে তোমাদেরকে দেখাচ্ছি। বেগের সংজ্ঞানুযায়ী 1 সেকেন্ডে তরঙ্গ v দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি, এখানে বললাম 1 সেকেন্ডে হচ্ছে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করলো, n ইন্টু ল্যামডা। আবার বলছি তরঙ্গের বেগ যদি v হয়, বেগের সংজ্ঞানুযায়ী 1 সেকেন্ডে হচ্ছে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করছে, v দূরত্ব। তাহলে দুটোই সমান, অতএব v সমান n ল্যামডা। অর্থাৎ তরঙ্গ বেগ সমান তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রায় আসে। আমি আরেকবার তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি কি বলেছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। v সমান n ল্যামডা। আচ্ছা, এটা আমি প্রমাণ করব, তার আগে আমি এখানে কিভাবে করলো বলছি। দেখো 3টে জিনিস আমরা এখানে ধরেছি। একটা হচ্ছে, আচ্ছা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এইটা প্রমাণটা আরেকবার দেখিয়ে এখানে কি অঙ্কগুলো আছে সেটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে।